ঠিক আছে, এটা হচ্ছে যেটা দেওয়া আছে যে কোন একটা বৃত্তের একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এবং ওই বৃত্তের একটি জ্যায়ের মধ্যবিন্দু দেওয়া আছে। ঠিক আছে, একটা বৃত্তের সমীকরণ আর একটা বৃত্তের যে কোনো একটা জ্যায়ের মধ্যবিন্দু যদি দেওয়া থাকে, তাহলে সেটার হচ্ছে সূত্র কি আর কি, সেই কর্ডের সূত্রটা কি, মানে সেই জ্যায়ের সূত্রটা কি, মানে ইকুয়েশনটা কি, সেটা আর কি বের করার যে নিয়ম। তো এটা হচ্ছে জ্যায়ের সমীকরণ। ঠিক আছে, তো এটার কথা হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের যেটা লেখা এখানে যে ইকুয়েশনটা, এইটা হচ্ছে আমাদের সেই বড়, মানে যেটা আর কি আমাদের সূত্র। তোমরা যদি চাও এটা মুখস্থ করে নিতে পারো। এটা মূলত হচ্ছে যে ট্যানজেন্টের যে সূত্রটা আমরা দেখছিলাম না, ট্যানজেন্টের যে সমীকরণ, ওরকম টাইপেরই। জাস্ট ওই যে ওখানে যেরকম ছিল যে এক্স স্কোয়ার কে আমরা ভেঙে হচ্ছে এক্স এক্স ওয়ান এরকম করে লিখেছিলাম, অনেকটা ওরকমই। এক্স এক্স ওয়ান ওয়াই ওয়ান প্লাস জি এক্স ওয়ান, এটারে হচ্ছে ওই যে ইসের মতো করে জি ইন্টু এক্স এক্স ওয়ানও লেখা যায়, এক্স প্লাস এক্স ওয়ান, মানে ট্যানজেন্টে আমরা যেটা করছিলাম। তো ইচ্ছা আর কি এটা যদি ভেঙে লেখা একই কথা। ওইটা ইকুয়ালস টু ওই যে বৃত্তের সমীকরণটা দেওয়া আছে, সেই বৃত্তের সমীকরণের তোমার হচ্ছে যে যেই বিন্দুটা দেওয়া আছে, এর যে মধ্যবিন্দু দেওয়া আছে, সেই বিন্দু দিয়ে সিদ্ধ করা। তো এখানে হচ্ছে যে দেওয়া আছে, যদি ধরি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি, এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ দেওয়া আছে। আর এক্স ওয়ান ওয়াই ওয়ানটা দেওয়া আছে হচ্ছে আমাদের জ্যায়ের মধ্যবিন্দু। ঠিক আছে, জ্যায়ের মধ্যবিন্দু। তখন আমরা সেখান থেকে এই সূত্রটা আমরা হচ্ছে পাবো। তো এটা মূলত কিভাবে পাবো, এটা পাওয়ার জন্য আমাদের হচ্ছে মূলত ঢাল দিয়ে কাজ করতে হবে। তো তোমরা যদি এটা পুরো সূত্রটা যদি মনে না থাকে তাইলে কোনো সমস্যা নাই। কথা হচ্ছে যে তোমাদের আমাদের দেওয়া আছে হচ্ছে এই বিন্দুটা, আর আমরা হচ্ছে এই যে বৃত্তের সমীকরণ থেকে বৃত্তের কেন্দ্রটা বের করতে পারি। বৃত্তের কেন্দ্র আসবে হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। ঠিক আছে, এখন মাইনাস জি মাইনাস এফ, আর এটার হচ্ছে ও নাম দিলাম আর কি, ধরো অরিজিন থেকে ও। তো ও আর হচ্ছে পি, এখন আমি যদি ওপি এর সমীকরণটা ওপি এর ঢাল বের করি, পি এর ঢাল হচ্ছে আমাদের এক্স প্লাস জি লিখতে পারি আমরা, ডিভাইডেড বাই ওয়াই প্লাস এফ। ঠিক আছে, মাইনাস জি মাইনাস এফ ওইখান থেকে আমরা লিখতে পারি। এখন এখানে এক্স ওয়ান আমি আপাতত ধরলাম, এটা কথা না, ওয়ানই দিয়ে দিই। ঠিক আছে, এরকম এটা হচ্ছে আমাদের ঢাল পাইলাম। এখন এটা যদি আমাদের ওপি এর ঢাল হয়, তাইলে হচ্ছে এই যে এটা যে এটার নাম ধরো এবি দিলাম, তাহলে এবি এর ঢাল কি হবে, এটার ইনভার্স। ঠিক আছে, তাহলে মাইনাস ওয়াই ওয়ান প্লাস এফ বাই এক্স ওয়ান প্লাস জি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এবি এর ঢাল। তো এখন আমাদের যদি এবি এর ঢাল পেয়ে যাই, তাহলে হচ্ছে আমাদের আর কি দরকার, আমাদের হচ্ছে যেহেতু এবি এর সূত্রটাই কিন্তু, মানে এবি এর সমীকরণটা আমাদের দরকার। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা যদি নর্মালি দেখি যে আমাদের এবি, এই এবিটা হচ্ছে আমাদের কোন দিয়ে যাচ্ছে আমাদের যে কোনো একটা বিন্দু এক্স ওয়াই, মানে আমাদের ওইটার সমীকরণ কি, নর্মাল সমীকরণ কি, সমীকরণটা আসতেছে হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে, এখানে হচ্ছে ওয়াই যে কোনো একটা বিন্দু, আর এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা হচ্ছে আমাদের যে বিন্দুটা দেওয়া আছে পি। ঠিক আছে, যেহেতু এটা দিয়ে আমাদের সিদ্ধ হচ্ছে, তো আমাদের ঢালটা দরকার ছিল, ঢালটা আমরা হচ্ছে এখান থেকে পেয়ে গেছি। ঢালের মানটা বসাই দিলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু মাইনাস ওয়াই ওয়ান প্লাস এফ ডিভাইডেড বাই এক্স ওয়ান প্লাস জি এক্স মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এ বি এর সমীকরণটা পাচ্ছি আমরা। তো এ বি হচ্ছে আমাদের জ্যা, তো এইটাই হচ্ছে আমাদের জ্যা। আর এইটাকে তুমি যদি ভেঙে লিখো তাইলে হচ্ছে যে আমরা এই সূত্র পাবো। ঠিক আছে, তো যে কোনো একটা বৃত্তের সমীকরণ আর হচ্ছে তার বৃত্তের ভেতরের যে কোনো একটা জ্যায়ের মধ্যবিন্দু দেওয়া থাকলে আমরা এমনি বের করতে পারি। ঠিক আছে,
বুঝতে সমস্যা হলে প্রশ্ন করো। ভাইয়া শেষ লাইনটা আরেকবার একটু বলবেন? শেষ লাইনটা, এখন কথা হচ্ছে যে আমাদের যে কোনো একটা সমীকরণ, আমি একটা স্ট্রেট লাইনের সমীকরণ কি পাচ্ছিলাম আমরা, y ইকুয়ালস টু mx প্লাস c, ঠিক আছে? তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা যদি যে কোনো একটা বিন্দু জানি, ধরো একটা বিন্দু জানি হচ্ছে 1 2, তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, y মাইনাস টু ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস ওয়ান, তাই না? আমরা এখানে 1 2 বিন্দুটা কি, 1 2 বিন্দু হচ্ছে ওই সমীকরণের উপরে অবস্থিত যে কোনো একটা বিন্দু। তো এখন আমাদের এ বি এর সমীকরণটা আমাদের দরকার। এ বি এর ওপরে যে কোনো একটা বিন্দু পি আমাদের দেওয়া আছে, পিটা হচ্ছে দেওয়া আছে x1 y1, ঠিক আছে? তো এই বিন্দুটা আমরা যেহেতু জানি, তো ওইখান থেকে আমরা ধরে নিতে পারি যে আমাদের এ বি এর সমীকরণ হবে y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1, ঠিক আছে? এটা হচ্ছে আমরা ধরে নিতে পারি, কিন্তু আমাদের এমটা আমরা জানি না, ঢালটা আমরা জানতাম না। তো সেই ঢালটাই আমরা মূলত বের করছি হচ্ছে ওপি থেকে। আর ওপি এর লম্বের ঢালটা হচ্ছে আমরা পাইছি এখান থেকে, ঠিক আছে? আমাদের ওপি এর লম্বই কিন্তু আমাদের এবি, ওপি আর এবি কিন্তু হচ্ছে একে অপরের উপর লম্ব, ঠিক আছে? যেহেতু হচ্ছে আমরা কি জানতাম যে কোন একটা জ্যায়ের উপরে বা কেন্দ্রবিন্দু থেকে অঙ্কিত আহ, উম, মানে কোন একটা জ্যায়ের মধ্যবিন্দু আর হচ্ছে কেন্দ্র বা বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে যোগ করলে সেটা হচ্ছে 90 ডিগ্রি হয় আর কি, ঠিক আছে? 19-এ পড়ে আসছে এরকম ইচি ছিল, সম্পাদ্য ছিল। তো সেখান থেকে আমরা এটা পেলাম। তো এই যে এখানে যে ঢালের মানটা পাইলাম, সেই ঢালের মানটা আমরা জাস্ট এখানে রিপ্লেস করে দিচ্ছি, ঠিক আছে, বসাই দিচ্ছি। বসানোর পরে আমরা হচ্ছে যেটা পাচ্ছি এইটাই হচ্ছে আমাদের এ বি এর সমীকরণ, ঠিক আছে? যেটা আমাদের দরকার, মানে কোন একটা মধ্যবিন্দু দেওয়া থাকলে জ্যায়ের সমীকরণ। তো এইটাকেই যদি আমি আবার ভেঙে লিখি, ভেঙে যদি হচ্ছে লিখি, তাইলে হচ্ছে আমরা এটা পাবো, ঠিক আছে? এটা হচ্ছে যদি একটা মুখস্থ করতে চাও তা এইভাবেও তুমি মুখস্থ করতে পারো, আর কি, মনে রাখতে চাও সূত্র হিসেবে, ঠিক আছে? অথবা তুমি হচ্ছে যদি ওইটা তোমার মুখস্থ করতে সমস্যা হয়, তুমি এইটাও মনে রাখতে পারো। এইটা বুঝতে পারছো? জি ভাইয়া। তো ধরো একটা ম্যাপ এরকম দেওয়া আছে যে যে কোনো একটা বৃত্ত এরকম দেওয়া আছে, আর হচ্ছে এটা হচ্ছে কর্ডের মিড পয়েন্ট, ঠিক আছে? যদি দেওয়া থাকে, তো এটাকে হচ্ছে একবারেই করে ফেলা যায়, যে আমরা যে সরাসরি সূত্র যেটা, ওইটা দিয়ে একবারে করে ফেলতে পারি এখান থেকে। তো এখানে হচ্ছে আমরা কি লিখতেছিলাম, জি এফ এখানে আমাদের নাই আপাতত। তো আমাদের জাস্ট হচ্ছে এক্স ইন্টু x1 প্লাস ওয়াই ইন্টু y1 আসবে, আর আর কি আসবে প্লাস -81 তো আসবে, এই হিসাবে আছে। তো এখানে হচ্ছে -81 আসবে, ইকুয়ালস টু আসবে আমাদের হচ্ছে এই সূত্রটা এইটা দিয়ে সিদ্ধ হবে আর কি। তাহলে -2 হোল স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার -81, ঠিক। এখন -81 তো দুই পাশ থেকে চলে যাচ্ছে, গেলে আমাদের হচ্ছে এটা আসে -2, একবারে বসাই দিই। আর এটা আসে হচ্ছে 3, তাইলে -2x প্লাস 3y ইকুয়ালস টু, এটা আসে 4 + 9 হচ্ছে 13, ঠিক আছে? তো যেটা আসে 2x - 3y + 13, এটা হচ্ছে আমাদের ওই কর্ডের সমীকরণ, জ্যায়ের সমীকরণ। বৃত্ত দেওয়া ছিল, এটার মিড পয়েন্ট দেওয়া আছে, কেন্দ্র হচ্ছে আমরা দরকার নাই যদি হচ্ছে আমরা এই প্রসেসে করতে চাই, এটাই। আর যদি আমরা আমরা ওইভাবে করতে চাই, ঢাল দিয়ে করতে চাই, তাইলে একটু মানে কয়েক স্টেপ করতে হবে, ঠিক আছে? এই সূত্র দিয়ে বসাই দিলে তুমি সরাসরি উত্তর পাবা, আর ওইটা করলে তোমার মনে করো আবার বের করতে হবে, কেন্দ্র বের করতে হবে। তো এটার কেন্দ্র হচ্ছে 0 0, ঠিক আছে? আর এখানে হচ্ছে যে সেটা হচ্ছে -2 3, 0 0 আর -2 3 থেকে ঢাল বের করতে হবে, তো হচ্ছে আমাদের 3/-2 আসে, মানে -3/2 আসে। তো আমাদের হচ্ছে এটার ইনভার্স করলে হচ্ছে আসে 2/3, ঠিক আছে? 2/3 হচ্ছে আমাদের এ বি এর ঢাল, এ বি এর ঢাল 2/3। আর হচ্ছে এখানে y - y1, যেটা y1 হচ্ছে 3 ইকুয়ালস টু 2/3 ইন্টু এক্স প্লাস 2, ঠিক আছে? এটা আর এটা একই কথা।
এটা তুমি হচ্ছে কি করে লেখো, দেখো একই আসার কথা। ঠিক আছে, তাহলে 3y ভেঙে লিখলে 3y মাইনাস 9 ইকুয়ালস টু 2x প্লাস 4। তো হচ্ছে এখানে 2x মাইনাস 3y প্লাস 13। ঠিক আছে, একই কথা, যেভাবে তোমার ইচ্ছা তুমি করতে পারো। এটা হচ্ছে 1 নম্বর মেথড, এটা 2 নম্বর মেথড। বুঝতে পারছো, সহজ জিনিস। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ কন্ট্যাক্ট, মানে এটা হচ্ছে ধরো স্পর্শ বিন্দু। ঠিক আছে, কোনো একটা বৃত্ত, সেই বৃত্তকে কোনো একটা স্পর্শক চলে গেছে, মানে একটা বিন্দুতে ছেদ করছে। তো কোন বিন্দুতে ছেদ করছে এটা আমরা কিভাবে বের করবো? তো ওইটার এটা হচ্ছে সূত্রটা হচ্ছে এটা, যে যে বিন্দুতে ছেদ করবে সেই বৃত্তের কোঅর্ডিনেট হচ্ছে এটা, স্থানাঙ্ক হচ্ছে এটা। তো এখানে এম কি আর কি, আর হচ্ছে ব্যাসার্ধ মাইনাস এম, বা এম যেটা, এম হচ্ছে আমাদের যে স্পর্শকটা, স্পর্শকের ঢাল। ঠিক আছে, স্পর্শকের ঢাল যেটা, তাই ওইটা হচ্ছে আমাদের কিভাবে আসে মূলত। তো ওইটা করার জন্য হচ্ছে এখানে সিম্পলিফাই করে ধরে নেওয়া হয়েছে যে আমাদের বৃত্তটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। আর আমাদের যে হচ্ছে ট্যানজেন্ট, যে হচ্ছে স্পর্শকটা আছে, স্পর্শকটাকে আমরা ধরে নিলাম ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। ঠিক আছে, এটা হচ্ছে আসলে হচ্ছে প্রমাণটা তো আমাদের আসবে না, আমি জাস্ট এমনি বলে দিতেছি। তো এখানে হচ্ছে আমরা সিম্পলিফাই করে লিখছি, মানে আমরা জি এফ এর যে ফর্মুলাটা, ওই ফর্মুলাটা দিচ্ছি নর্মাল, ধরে নিচ্ছি যে হচ্ছে এটার কেস হচ্ছে 0 0। তো এইটা যদি এরকম আসে যে বৃত্ত যদি এটা হয়, স্পর্শক হচ্ছে এটা, ধরো বৃত্তটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ইকস টু আর স্কোয়ার, আর এটা হচ্ছে আমাদের ওয়াই ইকস টু এম এক্স প্লাস সি। যদি এটা হয়, তাহলে হচ্ছে আমরা কি করতে পারি, যে হচ্ছে যে বৃত্তটা, হুম, এখন হচ্ছে আমি ধরে নিতেছি যে আমাদের যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট এই বিন্দুটা, সেটা হচ্ছে আমাদের x1 y1। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি। তাইলে কি হবে আমাদের হচ্ছে, আহ, আমরা যদি হচ্ছে আমরা এখন এইভাবে চিন্তা করি যে আমাদের এই বৃত্ত আর এই যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট, এই পয়েন্ট অফ কন্ট্যাক্ট মানে স্পর্শবিন্দু হিসাব করে, যে আমাদের হচ্ছে ট্যানজেন্টের যে সূত্র ছিল, সেই সূত্রটা আমরা দেখছি যে কোনো একটা বিন্দু দেওয়া থাকলে, আর একটা বৃত্তের হচ্ছে সমীকরণ দেওয়া থাকলে, একটা বৃত্তের সমীকরণ, একটা বিন্দু, বৃত্তের উপর অবস্থিত কোন একটা বিন্দু দেওয়া থাকলে, সেখান থেকে আমরা হচ্ছে একটা স্পর্শক বের করতে। ঠিক আছে, তো সেই প্রসেসে যদি আমরা যাই, তাইলে সেটা আসবে কি x1 প্লাস y1 ইকুয়ালস টু আর স্কোয়ার। ঠিক আছে, এইটা হবে হচ্ছে আমাদের ওই ট্যানজেন্ট, মানে স্পর্শক। ঠিক আছে, এটা একটা হলো আমাদের স্পর্শক। এখন কথা হচ্ছে আমাদের এইটা আর এটা কিন্তু একই কথা, কারণ এটা হচ্ছে আমাদের দেওয়াই ছিল, এটা হচ্ছে স্পর্শক। আবার এটা হচ্ছে আমি ওই যে স্পর্শ বিন্দু থেকে বের করে নিছি যে এটা স্পর্শক। দুইটা যদি একই হয়, তাহলে আমরা কি লিখতে পারি, সহগগুলাকে সমান, মানে সহগ সমানুপাতিক, সেই হিসাবে লিখতে পারি। তো এখানে হচ্ছে এক্স এর সহগ হচ্ছে এম, তো হচ্ছে আমি এম বাই x1, উল্টা করে লিখি তাহলে সুবিধা হবে আমার জন্য, x1/m ইকুয়ালস টু, এখানে হচ্ছে y1 লিখলাম, আর এখানে হচ্ছে সহগ হচ্ছে -1। ঠিক আছে, তো আমি -1টা লিখলাম। একই কথা, আমি জাস্ট সি রে যদি পজিটিভ লিখি, এক কথা। এটাকে যদি আমি একসে লিখি, তাহলে হচ্ছে ওয়াই মাইনাস এম এক্স মাইনাস সি ইকুয়ালস টু 0 আসবে। তো যাই হোক, একই কথায় আসবে, তখন সমস্যা নেই, যেহেতু সমানুপাতিক মানে অনুপাত, তো সমস্যা নেই। আর এখানে হচ্ছে r² বাই c, r² বাই c। ঠিক আছে, এরকম আসবে। তো এখান থেকে আমি কি করবো, x1 আর y1 এর মানটা আমাদের দরকার, কারণ আমরা হচ্ছে স্থানাঙ্ক বের করছি, আর স্থানাঙ্ক ধরে নিছি হচ্ছে x1 y1, আমাদের ওইটাই বের করতে হবে। তো x1 যদি আমি আলাদা করি, তাহলে x1 আলাদা করলে আমাদের আসতেছে হচ্ছে r², মানে m r² বাই c, আর y এর ভ্যালু আসতেছে, y1 এর ভ্যালু আসতেছে হচ্ছে আমাদের r² ডিভাইডেড বাই c। এটা হচ্ছে সামনে একটা মাইনাস, যেহেতু এখানে একটা মাইনাস, তো -r²/c। ঠিক আছে, এটা হচ্ছে এটা ইনভার্স হইতে পারে, আচ্ছা সমস্যা নেই ওইটা। ঠিক আছে, এরকম আসতেছে। তো এখন কথা হচ্ছে যে, যেহেতু হচ্ছে আহ হ্যাঁ,
এর আগে হচ্ছে আমরা একটা দেখছিলাম যে যে কোনো একটা রেখা যদি হচ্ছে হতে চায়, স্পর্শক হতে চায়, তাহলে তার একটা কন্ডিশন ছিল। সেই কন্ডিশনটা হচ্ছে সি কস টু আর রুট ওভার 1 + m²। ঠিক আছে, এটা কন্ডিশনটা এর আগে যে এখানে দেখছিলাম। ঠিক আছে, এই যে আমরা আগের ক্লাসে এটা দেখছিলাম যে কোন একটা রেখাকে যদি স্পর্শক হইতে হয় তাহলে তার কন্ডিশন হচ্ছে এটা। ঠিক আছে, এটা আমরা কিভাবে পাইছিলাম? আমরা হচ্ছে ওই যে কেন্দ্রবিন্দু থেকে ওই রেখার উপরের যে লম্ব দূরত্ব ওইটা হিসাব করে বের করছিলাম যে এইটাই হচ্ছে আমাদের রেডিয়াস, মানে এটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তো যেহেতু ব্যাসার্ধ আর লম্ব দূরত্ব সমান, তো সেইখান থেকে আমি হচ্ছে এই ইটা বের করছিলাম, মানে এই রিলেশনটা বের করে নিয়ে আসছিলাম। ঠিক আছে, ইকস টু প্লাস মাইনাস √r √m² + 1, এটা বের করছি। তো ওইটা আর কি আমাদের এখন কাজে লাগবে। এটা হচ্ছে আমাদের এখন কাজে লাগবে। তো এখান থেকে আমরা কি পাচ্ছি যে সি সমান হচ্ছে r × √1 + m²। ঠিক আছে, তো এটা যেহেতু +-1, আমাদের এখানে ছিল হচ্ছে এক্স এর আগে মাইনাস, আর এখানে হচ্ছে ওয়াই এর, এক্স হচ্ছে মাইনাস দেওয়া ছিল আর ওয়াই হচ্ছে পজিটিভ দেওয়া ছিল। তো এটা কোনো সমস্যা না, প্লাস মাইনাস উল্টা পাল্টা হইলেও সমস্যা না। এটা হচ্ছে মেইন, যখন তোমার ভ্যালু দেওয়া থাকবে দেখবা যে একই ভ্যালু আসতেছে। তো যাই হোক, আমরা হচ্ছে এই যে সি এর ভ্যালু যেটা, যেহেতু এটা স্পর্শক তো আমাদের এই কন্ডিশন ফলো করতেই হবে। আর যেহেতু এই কন্ডিশন ফলো করবে তো সি এর ভ্যালু হচ্ছে আমরা এটা লিখতে পারি। তো সেইখান থেকে আমরা কি করব, x1 = m² / r × √1 + m², এটা লিখবো। আর y1 = r², সেটা মাইনাস আর প্লাস আমি এখানে ধরে নিচ্ছি কন্ডিশন অনুযায়ী, এখানে মাইনাস। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি, তোমার যেটা ইচ্ছা সমস্যা নাই। মাইনাস জাস্ট আমাদের মেলানোর জন্য, বইয়ের সাথে মেলানোর জন্য। ঠিক আছে, বইয়ে এটা দেওয়া আছে, মিলাই নিও। √1 + m², এটা দেওয়া আছে। তো আমি এখানে হচ্ছে আর আর একটা কেটে যায়, এখানে আর আর একটা কেটে যায়, থাকলে তাইলে হচ্ছে আমাদের x1 আর y1 আসে। উপরে হচ্ছে -mr/√1 + m², আর কমা, উপরে হচ্ছে শুধু আর ডিভাইডেড বাই, এদিকে হচ্ছে আগে থেকে একটা মাইনাস ছিল তো মাইনাস মাইনাস প্লাস, শুধু আর নিচে √1 + m²। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ কন্টাক্ট, মানে আমাদের যে কোনো একটা স্পর্শকের সমীকরণ ধরো দেওয়া আছে আর হচ্ছে বৃত্তের সমীকরণ দেওয়া আছে। তো সেইখান থেকে আমরা হচ্ছে এই যে স্পর্শ বিন্দু, যেটা স্পর্শ বিন্দুটা বের করে নিতে পারি। ঠিক আছে, তো আমি কি এটার ম্যাথ দেখাবো? কারণ এটার ম্যাথ বইয়ে আমি উদাহরণে পাই নাই, আর এটার বানানো একটু সমস্যা। যদি ম্যাথ দেখাইতে বলো তাহলে দেখাবো, তার জন্য তার আগে একটা ম্যাথ করতে হবে তোমাদের। আচ্ছা, ধরো যে কোনো একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, x²+ y² - 4x - 8y + 3 = 0, -3 = 0, আর যে কোনো একটা বিন্দু দেওয়া আছে বৃত্তের উপরে অবস্থিত, কত হয়? ঠিক আছে, তাহলে বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু ধরো হচ্ছে 1 1 আছে, 1 1 দিয়ে সিদ্ধ করলে কি 0 আসে? 1 1 আসে, 1 + 1 -4 -8 + 10, তাইলে হচ্ছে এটা 12, তাহলে 2 10। ঠিক আছে, তাইলে হচ্ছে এইটা ধরো দেওয়া আছে। সবাই একটু খাতা কলম বাইর করো। ধরো একটা বৃত্তের সমীকরণ এটা দেওয়া আছে, ওর উপরে একটা স্পর্শ মানে যে কোনো একটা বিন্দু 1 1 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে বের করো তো, স্পর্শক বের করো তো।
2 মিনিট সময় বের করো। সূত্র মনে আছে কিভাবে বের করে? সে সূত্র লিখে দিচ্ছি। জাস্ট মানটা বসাও। হয়ে গেলে একজন বলো আমাকে। পারো নাই? করে দিচ্ছি। এটা কিন্তু আমাদের গত ক্লাসে দেখানো হয়েছিল, ঠিক আছে? এটা কিন্তু অনেক টাইম ছিল, তো আমাদের প্র্যাকটিস করা দরকার ছিল এটা। আচ্ছা, যাই হোক। তো এখানে হচ্ছে আমাদের 1 1 দেওয়া আছে। তো আমাদের জাস্ট মানগুলো বসাবো। এক্স ইন্টু 1 তো এক্স আসে, এটা ওয়াই আসে, প্লাস জি, জি এর ভ্যালু কত আসে? -2। ঠিক আছে, তো -2 ইন্টু এক্স প্লাস 1 প্লাস -4 ইন্টু ওয়াই প্লাস 1 প্লাস 10 সমান 0। এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস -2x -2 মাইনাস -4y -4 প্লাস 10 0। এখানে হচ্ছে 4 2 6, তাহলে এক্স প্লাস ওয়াই, না, -x -3y প্লাস 4 = 0 আসে, তো এক্স প্লাস 3y -4 = 0। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্পর্শক আসে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের স্পর্শক, আর এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। এখন আমি যদি তোমাদের এই দুইটা দিয়ে দিই, দিয়ে তারপরে বলি যে হচ্ছে ইসের মান বের করতে, স্পর্শবিন্দুর মান বের করতে, তাইলে কি করে হবে? তাহলে হচ্ছে x² + y² -4x -8y +10 = 0। এটা হচ্ছে আমাদের বৃত্ত। আর হচ্ছে এর একটা স্পর্শক দেওয়া আছে, x + 3y -4 ঠিক আছে। এখান থেকে আমাদের হচ্ছে আহ স্পর্শ বিন্দুটা আমাদের বের করতে হবে। তো আমরা অলরেডি মান জানি 1 1। যদি না মিলে তাহলে মনে করবো আমাদের অঙ্কে ভুল আছে। তো আমাদের হচ্ছে যে সূত্র ছিল -mr√r কত ছিল? m² + 1, 1 + m², এই কথা, প্লাস m², আর হচ্ছে r/√r² + 1। ঠিক আছে, এটা ছিল আমাদের সূত্র। তো আমাদের হচ্ছে এখানে ঢাল কত? ঢাল আসে হচ্ছে y = 1/3 -1/3x +4, এটা আসে। তো হচ্ছে মানে 4/3 -1/3 আসে হচ্ছে আমাদের ঢাল। তো -1/3, তো হচ্ছে 1/3 ইন্টু রেডিয়াস কত আসে? রেডিয়াস আসে হচ্ছে আমাদের
আর ইকুয়ালস টু জি স্কোয়ার, তাহলে হচ্ছে 2 স্কোয়ার মানে 4 প্লাস 16 -10, তাহলে হচ্ছে 20 10 সে √10 এদিক। ঠিক আছে, তো √10 ডিভাইডেড বাই এম হচ্ছে 1/3 হোল স্কোয়ার প্লাস 1, এটা আসার কথা এক্স, কি আদৌ আসে? আসবে মনে হয়। আর এখানে আসে হচ্ছে আর উপরে রেডিয়াস হচ্ছে √10, নিচে হচ্ছে 1/3 স্কোয়ার প্লাস 1 রুট। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের উপরে আসে হচ্ছে √10/3 ইন্টু নিচে আসে হচ্ছে 1/9 প্লাস 1, তো হচ্ছে উপরে 10 √10 মানে হচ্ছে উপরে 3 বাই নিচে হচ্ছে √10। ঠিক আছে, কাটাকাটি যায়, এটা আসে 1, আর এখানে আসে হচ্ছে √10, আর এখানে নিচে পাশে 3 আসার কথা। করলে হচ্ছে √10/3 আর আর হচ্ছে √10 হচ্ছে নিচে 3 আসে না। যাক, এখানে মনে হয় বের করতে ভুল করছি কোনোভাবে। কোশ্চেন বানাই দিছি তো ওর জন্য ভুল যাইতে পারে। Same. যাই হোক, এটা মেবি ভুল গেছে কোথাও। বা ভাইয়া এর আগের পেজে ভুল হয়েছে। কেন্দ্র হবে 2, এখানে। কেন্দ্র, জি জি। কেন্দ্র কি আমার দরকার ছিল? ভাইয়া এখানে জি হবে 2, এফ হবে -4 না? জি টু হওয়ার কথা না? জি জি, এখানে তো -2 দিচ্ছেন। হ্যাঁ, -2 হওয়ার কথা না? না, জি তো 2 হবে। কিভাবে 2 হবে? তাহলে সূত্র ছিল হচ্ছে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, তাই তো? তো আমি যদি ওইটার সাথে কম্পেয়ার করি, তাহলে x² প্লাস y² -4x -8y প্লাস 10, তাই না? তো আমি হচ্ছে এটা +2 ইন্টু -2 ইন্টু এক্স লিখবো না? এটা হচ্ছে আমাদের জি আসতেছে। আর 2 ইন্টু -4 ইন্টু 5 লিখ, এটা হচ্ছে আমাদের এফ আসতেছে। আমি খুব ভাইয়া সম্ভবত কেন্দ্র, কেন্দ্র -জি -f না? আমি তো এখানে কেন্দ্র করতেছি না আসলে, আমি হচ্ছে জাস্ট এই সূত্রে মান বসাচ্ছি। বুঝছি। আমাদের জি এর ভ্যালুটা লাগবে, ঠিক আছে, মানে কেন্দ্রের ভ্যালু। জি যেহেতু -2, তো আমি -2টা বসাচ্ছি। আমি খুব সম্ভবত প্রশ্ন বানাইতে ভুল করছি বা কিছু। একে আমি হচ্ছে দেখবো না, তোমাদের হচ্ছে বইয়ে যদি কোনো কোশ্চেন থাকে অনুশীলনীর মধ্যে, তো সেটা দিয়ে একটা উদাহরণ দিব না। এখানে ক্যালকুলেশন ভুল যাইতে পারে, বোর্ডে করাইতে গেলে ভুল যাবে। উম, বাকি কি ঠিক আছে? এই ভ্যালুটা কি ঠিক আছে যদি করে থাকো খাতায়? +4 -3 আছে, x+3y -4, এটাও ঠিক আছে। এটা 5 সবই ঠিক আছে। -8 বাই 9 ইনকাম
ভাগো, ঠিক আছে। ঠিক আছে, রেডিয়াস কত আসছে আমাদের? আর এর সূত্র কি ছিল? এটা ছিল না? আর এর সূত্র এটা ছিল। তো 4, 16 আর মাইনাস 3 হচ্ছে 10। তাহলে হচ্ছে 30 থেকে 10 বাদ দিলে 10 থাকে √10। ঠিক আছে। তাহলে সেটা আমি পরে দেখে তোমাদের জানাই দিব না। এরকম কিছু একটা আসার কথা, মানে অ্যান্সার আসার কথা 1 1, কিন্তু আসতে হচ্ছে 1 3। ঠিক আছে, বেশ একটা ঝামেলা হচ্ছে এখানে। তো যাই হোক, মোটামুটি সূত্র হচ্ছে এটা। এখানে এম হচ্ছে আমাদের স্পর্শকের যে সূত্র সমীকরণ দেওয়া আছে সেটার ঢাল, আর আর হচ্ছে যে বৃত্ত যেটা দেওয়া আছে এটার ব্যাসার্ধ। ঠিক আছে, আর বাকিটা একই, just মান বসাবো, ওয়ান এক্স আর ওয়াই এর ভ্যালু যেটা আসে। নেক্সট টপিকে যাইতেছি। নেক্সট হচ্ছে যে আমাদের হচ্ছে কর্ড অফ কন্ট্যাক্ট, যেটা এর বাংলা আমি জানি না, মানে হচ্ছে স্পর্শকের জ্যা ধরে ধরে দেওয়া। যে বাইরের থেকে যে কোনো একটা পয়েন্ট, বাইরের যে কোনো একটা পয়েন্ট থেকে যদি আমরা হচ্ছে আঁকি, স্পর্শক আঁকি, তাহলে হচ্ছে আমরা দুইটা পয়েন্টে ছেদ করে বৃত্তের। ঠিক আছে, সেই দুইটা পয়েন্ট, যে দুইটা পয়েন্টে ছেদ করতেছে সেই দুইটা পয়েন্টকে যদি আমি যোগ করি, তাইলে এখানে আমি একটা জ্যা পাচ্ছি। ঠিক আছে, সেই জ্যায়ের সমীকরণ যেটা, সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো আমাদের দেওয়া আছে কি কি, আমাদের দেওয়া আছে বাইরের বিন্দুটা, যেটা হচ্ছে x1 y1। ঠিক আছে, আর হচ্ছে দেওয়া আছে আমাদের বৃত্তের সমীকরণ, স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fx fy প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের দেওয়া। সেখান থেকে আমাদের সূত্র হচ্ছে এইটা। ঠিক আছে, এটার প্রমাণ হচ্ছে, আপনি এটার প্রমাণ দিয়ে ক্লাস নাই, যদি দেখতে ইচ্ছা করে বইতে দেখে নিও। এটা কেমনে করছে, জাস্ট যে এই এই বিন্দুটা ধরে নিছে একটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, আর এটার ধরে নিচ্ছে হচ্ছে এক্স ডাবল ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ, এরকম টাইপের ধরে সেখান থেকে দুইটা স্পর্শকের যে মান, এই স্পর্শকের সমীকরণ আর এই স্পর্শকের সমীকরণ দুইটা বের করছে। তারপরে বের করে দেখাইছে যে হচ্ছে এটা একটা কমন দিয়ে যায়, একটা কমন সমীকরণ দিয়ে যায়। সমীকরণটা দিয়ে আসলে মূলত এটা বের করে নিই। ঠিক আছে, সিম্পলিফাইড ফর্মে করছে, তারপরে এখান থেকে জি আর এফ দিয়ে বের করছে। তো ওটা অত কিছু দরকার নাই। এটা দেখো যে তোমার হচ্ছে আমাদের জ্যার ইসের স্পর্শকের যে সমীকরণ ছিল, সেই সমীকরণই এক্স্যাক্টলি সেই সমীকরণ। কিন্তু ওই টাইমে আমাদের একটা বিন্দু ছিল হচ্ছে এটার উপরে অবস্থিত যে কোনো একটা বিন্দু, মানে স্পর্শক যখন আমরা বের করছিলাম, তখন এই সেম সমীকরণে শুধু এই বিন্দুটা দেওয়া ছিল যে আমাদের বৃত্তের উপরে অবস্থিত যে কোনো একটা বিন্দু x1 y1 ছিল ওই টাইমে। আর এখন হচ্ছে বৃত্তের বাইরে অবস্থিত যে কোনো একটা বিন্দু x1 y1 দেওয়া আছে। ঠিক আছে, তাইলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে যদি বৃত্তের ওপরে কোনো বৃত্তের ওপরে অবস্থিত কোনো বিন্দু যদি না দেওয়া থাকে, যদি এমন একটা বৃত্ত দেওয়া থাকে, বৃত্তের সমীকরণ দেওয়া আছে, আর হচ্ছে যে কোনো একটা বিন্দু দেওয়া আছে, যে বিন্দুটা বৃত্তের ওপরে অবস্থিত কিনা এটা আমাদের বলা নাই, বৃত্তের ওপরেও থাকতে পারে বাইরেও থাকতে পারে। ভেতরে থাকলে কিন্তু আবার অন্য কথা, হয় উপরে না হয় বাইরে। যদি বাইরে থাকে, তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে এই যে কমন যে কর্ড আর কি, মানে সাধারণ জ্যা যেটা, সেটা আমরা পাচ্ছি। ঠিক আছে, যে দুইটা স্পর্শকের যে বিন্দু, স্পর্শ বিন্দু, সেই স্পর্শ বিন্দুগামী যে জ্যা, সেই জ্যাটা পাচ্ছি হচ্ছে আমরা এই সমীকরণটা দিয়ে। ঠিক আছে, কিন্তু যদি হচ্ছে বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু থাকে, ধরো পি,
যদি এরকম একটা পি বিন্দু দেওয়া থাকে, তখন আমরা পাবো হচ্ছে এই বৃত্তের ওপরে ওই বিন্দুগামী যে কোনো একটা স্পর্শক, মানে একটা স্পর্শকের। ঠিক আছে, এখান থেকে আমরা একটা জিনিস নতুন জানতে পারতেছি। ঠিক আছে, সূত্র কিন্তু সেম, এটা হচ্ছে সেই স্পর্শকের সূত্র। ঠিক আছে, তো এইখান থেকে ধরো উদাহরণ দেওয়া আছে যে কোনো একটা ম্যাথ, ধরো এরকম দেওয়া আছে যে এটা আমাদের বৃত্তের সমীকরণ, আর এটা হচ্ছে আমাদের একটা এক্সটার্নাল যে কোনো একটা বিন্দু 3 4। এখন বলছে যে এদের মধ্যে যে ইটা, যে সাধারণ জ্যা যেটা তৈরি করে, ঠিক আছে, স্পর্শক দিয়ে দুই স্পর্শকগামী, স্পর্শ বিন্দুগামী যে জ্যা, সেটা আমাদের সমীকরণ কি নির্ণয় করতে বলছে। তাহলে হচ্ছে আমাদের সূত্র সেম, জাস্ট হচ্ছে আমরা এক্স ইন্টু x1 3 প্লাস y ইন্টু 4 প্লাস জি এর মান হচ্ছে এখানে -3, তো হচ্ছে আমি -3 ইন্টু আমাদের ছিল হচ্ছে এক্স প্লাস x1 প্লাস এখানে হচ্ছে আমাদের ইসের মান 5, শুধু 5, 5 ইন্টু y+4 +2 +0। ঠিক আছে, এখান থেকে যেটা আসে আর কি, গুণ যোগ ভাগ করে যেটা আসে সেটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এটা আর আমি করে দেখাইলাম না, এটা তোমরা বাকিটা শেষ করবা, বাকিটা করতে হবে। যেটা আসে ওইটাই উত্তর। ঠিক আছে, আচ্ছা। এরপরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের সাধারণ কর, এটা লেখা হয় নাই, সেটা হচ্ছে সাধারণ জ্যা। ধরো যে কোনো একটা বৃত্ত এরকম দেওয়া আছে আর একটা বৃত্ত এরকম দেওয়া আছে, এদের মধ্যবর্তী ধরো এই দুইটা বিন্দু দিয়ে একটা হচ্ছে জ্যা চলে গেছে, তাইলে এটা হচ্ছে আমাদের সাধারণ জ্যা, যেটা হচ্ছে এই বৃত্তের জন্য জ্যা, এই বৃত্তের জন্য জ্যা। তখন হচ্ছে আমরা সেই জ্যা এর সমীকরণ কিভাবে নির্ণয় করব? এটা একদমই সোজা জিনিস, এটা হচ্ছে s1 - s2 = 0। এস হচ্ছে ধরো এই বৃত্ত, এই বৃত্তের সমীকরণ হচ্ছে s1, আর এই বৃত্তের সমীকরণ ধরো হচ্ছে s2। ঠিক আছে, তাইলে হচ্ছে আমরা জাস্ট s1 - s2 = 0 এটা দিব। ঠিক আছে, প্রথম যেটা, প্রথম মাইনাস দ্বিতীয়, ধরো যেহেতু এটা বড় এটারে আমি s1 দিচ্ছি, এটা ছোট এটা s2 দিচ্ছি। তাইলে হচ্ছে যে বড়টা মাইনাস ছোট মানে ওইটা আসলে ম্যাটার করে না, যে কোনো দুইটা বৃত্তের বিয়োগফল যেটা আসে ওইটাই। কারণ যেহেতু এটা তুমি বিয়োগ করতেছো, তো এটাকে আমি অনেকটা এরকম লিখতে পারি না, s1 = s2, জাস্ট ওলট পালট করে যদি লিখি তাহলে কথা তো এরকমই আসতেছে। তাহলে তুমি যদি এটা মাইনাস আসে মানে প্লাস আসে, তুমি জাস্ট দুই পাশ থেকে মাইনাস প্লাস কমন নিয়ে একই কাজ করতে পারো, তো এটা আসলে ম্যাটার করে না কোনটা বড় কোনটা ছোট। জাস্ট s1 - s2 = 0, এটা হচ্ছে একদম সিম্পল। এটা কিভাবে আসছে যদি জিজ্ঞাসা করো, তাহলে হচ্ছে তোমার কি করতে হবে, s1 যেটা, ধরো x² + y² + 2gx 2fy + c, এটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে x1 এর, এটার g1 নাম দিতেছি, এটা f1 নাম দিতেছি। ঠিক আছে, আর s2 যেটা, এটারে আমি হচ্ছে নাম দিচ্ছি x² + y², কারণ বৃত্তের ক্ষেত্রে এক্স আর ওয়াই এর সহগ সেম থাকে। তো আমি ধরে নিচ্ছি যে আমি যেভাবেই হোক না কেন এক্স আর ওয়াই এর সহগ এক রাখছি, রাখতেই পারি, ওটা আমার ইচ্ছা। তো 2g2x + 2f2y + c, এখানে c1 হবে c2 হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ধরো দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। আর আমাদের হচ্ছে এই যে একটা বিন্দু আর এই যে আরেকটা বিন্দু, এই দুইটা বিন্দু আমরা কোথা থেকে পাবো? দুইটা বৃত্তের সমীকরণকে সমাধান করব, সমাধান করলে আমরা দুইটা বৃত্তের যে হচ্ছে ছেদ বিন্দু যে দুইটা, ওইটা পাবো। ঠিক আছে, কারণ আমরা জানি যে যে কোনো সেই সমীকরণই থাকুক না কেন, দুইটা সমীকরণকে যদি একে অপরকে ছেদ করে তাইলে যে ছেদ বিন্দু, সেই ছেদ বিন্দুটা আমরা পাই হচ্ছে সমাধান করে। তো এটা ইকুয়েশনকে সমাধান করলে আমরা ছেদ বিন্দু পাই। তো বৃত্তের যেহেতু দুইটা ছেদ বিন্দু, তো আমি যদি সমাধান করি তাহলে দুইটা বিন্দু পাবো। তো যে দুইটা বিন্দু পাবো সেই দুইটা বিন্দু আমরা ধরে নিলাম হচ্ছে x1 y1, x1 y1, আর এটা ধরো হচ্ছে x2 y2, দুইটা বিন্দু পাচ্ছি। ঠিক আছে, এখন আমি কি করব, s1 কে তুমি এটার নাম দিলাম হচ্ছে ধরো পি, আর এটার নাম দিলাম হচ্ছে কিউ। তো আমি হচ্ছে s1 কে আগে পি তে সিদ্ধ করব, কিউ তে সিদ্ধ করব, তারপরে s2 কে পি তে সিদ্ধ করব, কিউ তে সিদ্ধ করব,
তাহলে এখান থেকে হচ্ছে দুইটা ইকুয়েশন পাচ্ছি, ইকুয়েশন 1, ইকুয়েশন 2। এখান থেকে পাচ্ছি ইকুয়েশন 3 আর ইকুয়েশন 4। ঠিক আছে, এই চারটা ইকুয়েশন থেকে আমরা একটা কমন ইকুয়েশন পাই। সেই কমন ইকুয়েশনটা অনেকটা এরকম আসবে, যেহেতু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সব কেটে কেটে যাবে, তো আমি হচ্ছে 1 - 2 দিব আর 3 - 4 দিব। দিলে আলটিমেটলি এরকম একটা আসে, মানে এতক্ষণ ধরো তুমি কিছুই বুঝো নাই, আলটিমেটলি আমাদের এটা আসলে লাগবে না, আমি জাস্ট এমনি বলতেছি। আলটিমেটলি আসে হচ্ছে অনেকটা এরকম, দুইটা ইকুয়েশন আসে, এটা থেকে একটা, এটা থেকে একটা। তো ওখান থেকে উপরেরটা থেকে ধরো এরকম আসবে g1 - g2 x1 প্লাস 2 × f1 f2 y1 প্লাস c1 ইকুয়ালস টু 0। এটা একটা আসবে। এটা হচ্ছে আমি x1 কেন লিখছি, কারণ আমি হচ্ছে এই যে x1 আর y1 এর মান এখানে বসাইছিলাম। ঠিক আছে, এই আচ্ছা, একটু এখানে বড় বড় করছি, এখানে হচ্ছে পি আর কিউ না, পি কিউ ঠিক আছে। এইটারে হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন আর এটারে 2 নাম্বার ইকুয়েশন বানাইতে হবে। পি পি এর যে দুইটা, ওইটা হচ্ছে 1 আর 2, কিউ এর দুইটা হচ্ছে 3 আর 4। ঠিক আছে, কিউ এরটা হচ্ছে 3 আর 4, পি এরটা হচ্ছে 1 2। তাই ঠিক আছে। আর এইখান থেকে আমরা পাবো হচ্ছে 2 × সেম g1 - g2, এখানে হবে হচ্ছে x2 প্লাস 2 × f1 - f2, এখানে হবে হচ্ছে y2 প্লাস c। আচ্ছা, এখানে c1 হবে না, আসলে এখানে c1 - c2 হবে, ইকুয়ালস টু 0 আসবে। এখানেও c1 - c2 ইকুয়ালস টু 0 আসবে। তো একটা জিনিস আমরা খেয়াল করে দেখতে পারি যে এই দুইটা থেকে যে দুইটা পাচ্ছি সবকিছু সেম, জাস্ট একটা জিনিস পার্থক্য, সেটা হচ্ছে এখানে x1, এখানে x2, এখানে y1, এখানে হচ্ছে y2। তো আমি এখানে x1 আর y1 হচ্ছে আমি যেহেতু দুইটা স্পর্শবিন্দু সেখান থেকে পাচ্ছি। তা আমি এই দুইটাকে যদি একসাথে আমি শুধু x আর শুধু y দিয়ে লিখি, ঠিক আছে, তাহলে হচ্ছে আমি ওইটার ইকুয়েশন পাচ্ছি। কারণ আমি একটা জিনিস দেখতেছি যে এই দুইটা যে বিন্দু, সেই বিন্দুটাকে আমি ধরো ছেদ করলাম, ছেদ করলে তাইলে হচ্ছে আমি একটা স্ট্রেট লাইন পাচ্ছি। ওই দুইটা স্ট্রেট লাইনই এই বিন্দু, মানে এই যে x1 আর y1 আর x2 y2, এই দুইটা বিন্দুই যদি এই স্ট্রেট লাইনের উপরে অবস্থিত থাকে, তাইলে দুইটাকেই সিদ্ধ করবে। ঠিক আছে, মানে আমরা কি জানি, দুইটা বিন্দু যদি একটা স্ট্রেট লাইনের উপরে থাকে তাহলে দুইটা বিন্দু ওই সমীকরণকে সিদ্ধ করে। তো আমি এখানে উল্টা থিওরিটা অ্যাপ্লাই করতেছি। উল্টা থিওরি কি, যেহেতু দুইটা বিন্দু সিদ্ধ করতেছে, তাহলে আমি বলতে পারি যে এটা একটা ইকুয়েশনের উপরে, মানে এক সমীকরণের উপরেই অবস্থিত। তো সেইখান থেকে আমি একটা জেনারেল ইকুয়েশন বানাইলাম, সেটা হচ্ছে 2 × g1 - g2, শুধু এক্স দিলাম, প্লাস, মানে যে কোনো এক্স এর ভ্যালুর জন্য এটা সত্য, এরকম দিলাম 2 × f1 - f2 y প্লাস c1 - c2 ইকুয়ালস টু 0। তো এইখান থেকে আমি কি পাচ্ছি, এইটা আসলে পাচ্ছি এই যে এক ইকুয়েশন, এটার নাম দিলাম ধরো হচ্ছে তোমার 5, আর এটার নাম দিলাম ধরো হচ্ছে 6। তাহলে 5 আর 6 যে দুইটা, ওই দুইটাকে যদি আমি বিয়োগ করি তাহলে দেখো এটা আসতেছে আমার এক্স ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, 2 × g1 হচ্ছে যে কমন চলে যাচ্ছে, এক্স কমন নিলে g1 g2 থাকে, ওয়াই কমন নিলে f1 - f2 থাকে, আর c1 - c2। তার মানে আমি এখান থেকে বলতে পারতেছি যে এইটা আর s1 - s2 ইকুয়ালস টু 0, দুইটা সেম। তো আমি বলতে পারতেছি এট লাস্ট যে তাহলে আমরা যেই কমন জ্যায়ের কথা বলতেছিলাম, ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ জ্যা। আগেরটা সাধারণ জ্যা না, এটা সাধারণ জ্যা। সাধারণ জ্যা এর সমীকরণ এইটা অথবা এইটা। ঠিক আছে, তো আমরা এক এক কথায় বলতে পারতেছি যে প্রথম বৃত্ত, প্রথম ফার্স্ট সার্কেল এর সমীকরণ মাইনাস সেকেন্ড সার্কেল। ঠিক আছে, বুঝতে পারছো? ভাইয়া আরেকবার একটু বলেন। আচ্ছা, আমি কি এই পার্টটুকু বিস্তারিত বলবো নাকি আমি ওই পার্টটা স্কিপ করছি, কারণ আসলে দরকার নাই যেহেতু, এই জন্য। তো আমি কি একদম ডিটেইলে বলবো নাকি যতটুকু বলছি ওইটুকু আবার বলবো? ভাইয়া ডিটেলসে বলিয়েন না, ওটাই বললে হবে। আচ্ছা, আচ্ছা, কাজ করি আমি ডিটেইলি বলি, তাইলে তোমাদের বুঝতে একটু ইজি হবে। আচ্ছা, ভালো মতো দেখ।
জিনিসটা হচ্ছে দুইটা সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g(x) প্লাস 2fy প্লাস সি। এখানে g1 দিব, এখানে f1 দিব, এখানে c1 দিব। এক্স আর ওয়াই কে আমি 1 2 দিচ্ছি না, কারণ যে কোনো বৃত্তের সমীকরণই হোক না কেন, সব বৃত্তেরই যেহেতু আমাদের এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সেম হতে হবে, না হলে সেটা বৃত্ত হবেই না। তাহলে আমি ধরে নিচ্ছি যে কাটাকাটি করে হোক, গুণ করে হোক, ভাগ করে হোক, যেভাবেই হোক না কেন, আমি যে দ্বিতীয় বৃত্তটা নিচ্ছি সেই বৃত্তটাকেও আমি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারে রেখে দিচ্ছি। তো আমাদের চেঞ্জ হচ্ছে শুধুমাত্র জি, এফ আর সি এর ভ্যালু। এই হচ্ছে আমাদের আরেকটা বৃত্ত, বা E2 = 0, = 0, এই দুটো আমাদের বৃত্ত দেওয়া আছে। এখন আমাদের বলছে যে একটা সাধারণ জ্যা বের করতে হবে, দুইটা বৃত্তের মধ্যে একটা সাধারণ জ্যা আছে, সেই জ্যায়ের সমীকরণ কি, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। আমরা কি করলাম, আমরা দেখলাম যে বৃত্তকে যদি আমি এরকম করে ছেদ করি তাইলে এরকম দুইটা বিন্দু আসে। এটা বৃত্ত, যাই হোক ধরে নাও এটা বৃত্ত। তো দুইটা বৃত্তকে এরকম ছেদ করলে দুইটা বিন্দু আসে। তো সেই দুইটা বিন্দুকে আমরা কিভাবে বের করি, আমরা সেই দুইটা বিন্দুকে আমরা হচ্ছে এই দুইটা ইকুয়েশন, আমি এটার নাম দিলাম 1, এটার নাম দিলাম 2। 1 আর 2 কে যদি আমি সমাধান করি তাহলে আমি এই দুইটা বিন্দু পাচ্ছি। মানে এখানে সমাধান করলে অ্যান্সার তো অনেক বিগ ফুটে আসবে। আমি ধরে নিচ্ছি যে যে দুইটা ভ্যালু পাচ্ছি সেই দুইটা ভ্যালু হচ্ছে x1 আর y1, ঠিক আছে, আর এটা হচ্ছে x2 y2। এটার নাম দিলাম p, এটার নাম দিলাম হচ্ছে কি, এই দুইটা বিন্দু আমরা পাচ্ছি। এরপরে কি করব, আমরা এই যে 1 নাম্বার ইকুয়েশন এটাকে আমি আগে পি দিয়ে সিদ্ধ করব, কারণ আমি সিদ্ধ করতে পারি। ঠিক আছে, তুমি যদি বলো যে আমি কেন করব, কারণ আমি পারি, কারণ ওই বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত। ঠিক আছে, তো আমি x1 y1 জানি, বাট এক্স ওয়াই এর ভ্যালু তো আমি জানি না, সেটা আমাদের দরকার। তো আমি কি করলাম, আমি হচ্ছে পি বিন্দু দিয়ে 1 এবং 2 কে সিদ্ধ করলাম। ঠিক আছে, তাহলে আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি হচ্ছে x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, সরি, x1 y1 2g1 x1 প্লাস 2f1 y1 প্লাস c1 = 0। এটার নাম দিলাম হচ্ছে আমি 3। আর সেকেন্ড যেটা x1² প্লাস y1² প্লাস 2g2, এবার x1 প্লাস 2f2 y1 প্লাস c2 = 0, এটার নাম দিলাম হচ্ছে আমি 4। ঠিক আছে, সিমিলারলি আমি এক কাজ করব কিউ এর ক্ষেত্রে। কিউ এর ক্ষেত্রে হচ্ছে 1 এবং 2 কে আমি একইভাবে সিদ্ধ করব। তাহলে হচ্ছে আমি এখানে পাচ্ছি x1² প্লাস y1 প্লাস, সরি, এটা 2, এটা 2, g1 x2 প্লাস 2f1 y2 প্লাস c1 = 0, x2² প্লাস y2² প্লাস 2g2 x2 প্লাস 2f2 y2 প্লাস c2 = 0। এটার নাম দিলাম হচ্ছে আমি 5, এটার নাম দিলাম হচ্ছে 6। ঠিক আছে, আমি মূলত কি করছি, সিদ্ধ করছি। এখন আমি কি করলাম, আমি হচ্ছে এই যে যেগুলো হচ্ছে একই, যেহেতু 3 আর 4 যদি আমি বিয়োগ করি তাহলে হচ্ছে এই দুইটা কাটা কেটে চলে যাচ্ছে, তাই না? তা আমি কি করলাম, 3 - 4 দিলাম। ঠিক আছে, আর এখান থেকে 5 - 6 দিলাম। ঠিক আছে, এই দুইটা যদি দেই তাহলে আমি এই দুইটা পাচ্ছি, এই যে 2 × g1 g2, তাহলে আমি আরেকবার লিখি, 2 × g1 - g2 x1, কারণ দুইটার ক্ষেত্রে আমাদের x1 ছিল। ঠিক আছে, আমি জাস্ট x1 কে কমন নিতেছি। ঠিক আছে, এইটাই আর কিছু, g1 g2 x1 প্লাস 2 × f1 - f2 y1 প্লাস c1 - c2 = 0। ঠিক আছে, এটা পাচ্ছি আমি আর দ্বিতীয়টার ক্ষেত্রে যখন আমি 5 আর 6 মাইনাস করতেছিলাম তখন 2 × g1 - g2 x2 প্লাস 2 × f1 - f2 y2 প্লাস c1 - c2 = 0, এটা পাচ্ছিলাম। ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা একটা থিওরি কাজে লাগাবো, যে আমি যখন একটা স্ট্রেট লাইন, একটা সরল রেখার উপরে যে কোনো দুইটা বিন্দু দেওয়া আছে, এখন আমি সেই দুইটা বিন্দুকে এটা বলতে পারি না, সরলরেখাটা মনে করা হচ্ছে x প্লাস y - 1 = 0, -2 = 0। এখন একটা বিন্দু যদি 1
এক হয়, তাহলে আমি এখানে যদি এক আর এক ভ্যালু বসাই তাহলে ইকুয়ালস টু জিরো হচ্ছে, তাই না? তো আমি একটা জিনিস বলতে পারতেছি যে এক এবং এক এই বিন্দু এই সমীকরণে সিদ্ধ হয়। ঠিক আছে, এটা আমি বলতে পারি যে আমার বাম পাশ এবং ডান পাশ ইকুয়াল হয়, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে যায়, তার মানে সিদ্ধ হয়। তো আমি এখন কি বলতে পারতেছি যে যেহেতু এই দুইটা বিন্দু এই সরলরেখার উপরে অবস্থিত, ঠিক আছে, অতএব এই দুইটা বিন্দু পি আর কিউ, এই দুইটা বিন্দু এই সরলরেখাকে সিদ্ধ করে, এটা আমি বলতে পারতেছি। ঠিক আছে, তো আমি এটার উল্টো থিওরিটা কাজে লাগাবো, যে যেহেতু এই দুইটা বিন্দু, কোন দুইটা বিন্দু, x1 y1 আর x2 y2, এই দুইটা বিন্দু যেহেতু এই এই একই সরল রেখাকে সিদ্ধ করতে পারতেছে, সেম সরল রেখা মানে সেম ইকুয়েশন, কি ইকুয়েশন, এই যে এইটা এতটুকু সবই কিন্তু সেম, জাস্ট এইগুলা হচ্ছে চেঞ্জ আছে। ঠিক আছে, আর এই ভ্যালু গুলা হচ্ছে নাম্বার, এই ভ্যালু কিন্তু কিন্তু x1 y1 সবই কিন্তু নাম্বার, মানে ভ্যালু আমরা জানি, দুইটা বিন্দুর কোঅর্ডিনেট মানে স্থানাঙ্ক আমি জানি, বহুদের কোটি। অতএব আমি বলতে পারতেছি যে যেহেতু দুইটা বিন্দু একই সরলরেখাকে সিদ্ধ করতেছে, তার মানে এই দুইটা একই সরলরেখার উপরে অবস্থিত। তো কোন সরলরেখা, তখন সেই সরলরেখাকে আমি বলতেছি 2 × G1 - G2 এক্স প্লাস 2 × F1 - F2 y প্লাস C1 - C2। এইটা হচ্ছে আমাদের সেই সরলরেখা যেই সরলরেখাকে x1 y1 আর x2 y2 দুইটা বিন্দুই সিদ্ধ করে। ঠিক আছে, এরপরে আমরা কি দেখতেছি যে এইটার সাথে আমাদের একটা জিনিস খুব পরিচিত লাগতেছে, সেটা হচ্ছে আমাদের এই যে 1 এবং 2, যে আমাদের বৃত্তের সমীকরণ যে দুইটা দেওয়া ছিল, সেই দুইটাকে যদি আমি 1 - 2 করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই যে এই দুইটা কেটে যাবে, এখান থেকে যদি আমি এক্স কমন নেই, 2x কমন নেই, এখান থেকে যদি 2y কমন নেই, তাহলে আমি ওই সেম জিনিস পাচ্ছি, 2 × G1 - G2 এক্স প্লাস 2 × F1 - F2 y প্লাস C1 - C2, ওই সেম জিনিসটা আমরা পাচ্ছি, তাই না? তো আমি সেখান থেকে বলতে পারতেছি যে এই জিনিসটা ইকুয়ালস টু 1 - 2। তা আমি এই ওয়ান, যেটা ওয়ানকে আমি নাম দিলাম হচ্ছে S1 আর এটাকে নাম দিলাম হচ্ছে S2। ঠিক আছে, তো সেইখান থেকে আমি পাচ্ছি যে S1 - S2 ইকুয়ালস টু 0। এইটাই হচ্ছে আমাদের সাধারণ সাধারণ জ্যায়ের সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে একটা জিনিস যে আমরা হচ্ছে এই যে বৃত্ত, যত রকম কনিক আছে আর কি, বৃত্ত, প্যারাবোলা, হাইপারবোলা, মানে উপবৃত্ত, অধিবৃত্ত, যত কিছু আছে সবকিছুকে এই যে এস দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এস, যত রকম বক্রতা আছে সবগুলোকে এস দিয়ে প্রকাশ করি। এস এর আসলে মিনিং আছে কিনা আমি শিওর জানি না। তো এটা কেন করি, এটা হচ্ছে আমাদের সুবিধার জন্য, যে আমরা পুরা ইকুয়েশন না লিখে এটাকে সংক্ষেপে লিখতে পারি। এর আগে যে আমরা দেখছিলাম মনে আছে যে একটা সূত্র ছিল, T² = S × S1। বলো তো এটা কিসের সূত্র ছিল? এই যে বাইরের থেকে যে কোনো একটা বিন্দু থেকে যদি আমি ইয়া খেতে চাই, স্পর্শকা খেতে চাই, তাই না, ওইটার সূত্র ছিল। যাই হোক, এখানে কিন্তু প্রচুর সূত্র। ঠিক আছে, আমি একটা কাজ করবো না, তোমাদের হচ্ছে একটা সূত্রের লিস্ট দিয়ে ধরাই দিব না। সব সূত্র ওর মধ্যে থাকতেও পারে, না থাকতে পারে, একটু অ্যাড ট্যাড করে নিবা। আমি লিস্ট ধরাই দিব না, ওইটা একটু তোমরা মানে রেখে দিও তোমাদের কাছে, মুখস্থ করতে পারলে খুবই ভালো। কারণ এখানে সূত্র কিন্তু অনেক গোলায় যায়। ঠিক আছে, এটার সাথে ওইটা চলে যায়, ওটার সাথে ওইটা চলে যায়। তো একটু মাথা ঠান্ডা রেখে বুঝতে হবে জিনিসটি। যাই হোক, তো এটা একটা সূত্র ছিল। এখানে আমাদের টি কি ছিল, টি ছিল হচ্ছে ট্যানজেন্ট, ট্যানজেন্টের টি মানে স্পর্শক, আর এস ছিল হচ্ছে বৃত্ত। ঠিক আছে, বৃত্ত। S1টা কি ছিল, বৃত্ত কিন্তু ওই বিন্দু দ্বারা সিদ্ধ করা আর কি। ঠিক আছে, x1 y1 যে বিন্দু, সেই বিন্দু দ্বারা সিদ্ধ করা, ভ্যালু গুলা বসানোর পরে যে মানটা আসে সেটা হচ্ছে S1। এটা ছিল ওই একইভাবে, এটা হচ্ছে S1, সেটা হচ্ছে সাধারণ জ্যায়ের সমীকরণ। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি তোমাদের থিওরি হচ্ছে এই পর্যন্ত শেষ। থিওরি নিয়ে আর কোনো কাজ নাই, আমাদের সময় হয়ে গেছে। পড়াতে চাইছে, এটা সহজ।
এই ইভি একটা ম্যাথ করো, ধরো হচ্ছে এই যে কি করলাম না, যে বাইরের যে কোনো একটা বিন্দু থেকে যদি এরকম ই থাকে, এইটার সমীকরণ বের করছি না, স্পর্শক বিন্দু দিয়ে স্পর্শ বিন্দুগামী যে জ্যা যায়, সেই জ্যায়ের সমীকরণ। ধরো একটা বৃত্ত দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা একটু সবাই করো, করে এটা দিয়ে শেষ আমার তো আজকে। 3y প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে একটা ই দেওয়া আছে, একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। আর হচ্ছে একটা বিন্দু দেওয়া আছে, বাইরের বিন্দু, এই যে এই বিন্দুটা দেওয়া আছে হচ্ছে 3 2 3 2। তাহলে এটা হচ্ছে আমাদের ই কত, সমীকরণ কত, সমীকরণ কি, এই যে হচ্ছে যে স্পর্শ বিন্দু দিয়ে চাই যে জ্যাটা ওইটার, এর সূত্র কিন্তু ওই যে ট্যানজেন্টের সূত্র আর কি। সূত্র লিখে দিলাম, করো। হইছে নাকি, সব বসে আছে? করছো কি? আচ্ছা যাই হোক, সময় নেই এখন, ভ্যালু গুলা বসায় দাও আর কিছু। জি এর ভ্যালু হচ্ছে মাইনাস, না শুধু ওয়ান, তো 1 × x+3 করলেই হচ্ছে। আর কিসের ভ্যালু হচ্ছে 3/2, তো 3/2 y+2 হচ্ছে +1 + 0, এখান থেকে যেটা আসে। ইয়া 2 × x+3, যেটা একটু দেখো তো, যে হচ্ছে 2x হচ্ছে আমাদের জি আর এফ এর ভ্যালু লাগবে তো। তো এখানে জি আর এফ এর ভ্যালু কিন্তু এটা না, জি আর এফ এর ভ্যালু কিন্তু 1 আর 3/2, ঠিক আছে। তো ওখানে একটু ভুল করছো, তাছাড়া ঠিকই আছে আতিক, ঠিক আছে। তো একটু কেয়ারফুল থাকো, আর ঠিকই আছে। তো আচ্ছা, তোমাদের একটা জিনিস আজকে দেখলাম, তোমরা কি একটা জিনিস কি জানো, যে এই দুইটার পার্থক্য কি? আর এই দুইটার পার্থক্য কি তোমরা জানো? নিচেরটা হচ্ছে উপরেরটা একটু পার্থক্য। একজন বলো, একজন করে বলো তো, শুনতে পারিনি। বলো বলো। নিচেরটা হচ্ছে এক্স ও ওয়াই এর পার্থক্য। নিচেরটা? জি, আর উপরেরটা? এক্স এক্স এর ওয়াই এর সমান। প্রায় সমান। এটা আসলে সমানুপাতিক না, উপরেরটাই আসলে পার্থক্য, নিচেরটা হচ্ছে মডুলাস, ঠিক আছে। দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে x-y যদি, সরি, এক্স ডিফারেন্স ওয়াই যদি লিখি, মানে আমি ধরো লিখলাম 5 ডিফারেন্স 3, এরকম কিছু একটা ধরো আছে, তো এইটার ডিফারেন্স আসে হচ্ছে 2, ঠিক আছে, দুইটার পার্থক্য হচ্ছে 2। তো আমি যদি 3 5ও লিখি, এটার ভ্যালু 2, ঠিক আছে, দুইটার মধ্যে পার্থক্য। বাট আমি যদি ধরো এরকম 5
থ্রি মডুলাসেই এটার ভ্যালু আসলে 2 আসবে, কিন্তু হচ্ছে জাস্ট 3 - 5 দিলে ভ্যালু আসবে -5, কিন্তু মডুলাসের জন্য সেটা আসবে 2। তো জিনিসটা কিছু ক্ষেত্রে একই আসে, বাট এইটার ক্ষেত্রে হচ্ছে আমার যদি পার্থক্য দেওয়া থাকে, তাইলে হচ্ছে আমি বড়টা আগে লিখবো, ছোটটা পরে লিখবো, লিখে তারপরে পার্থক্য বের করবো। যাই থাকুক না কেন, এক্স পার্থক্য ওয়াই মানে এক্স ডিফারেন্স ওয়াই যদি থাকে, তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই হইলে আমি x - 5 লিখবো, আর যদি ওয়াই গ্রেটার দেন এক্স হয় তাহলে হচ্ছে আমি y - x লিখবো। ঠিক আছে, তো আমি এইটাকে অ্যাভয়েড করার জন্য একবারে এক্স ডিফারেন্স ওয়াই লিখতেছি। আর যদি মডুলাস থাকে তাহলে হচ্ছে আমার x - y এটার ভ্যালু আমি চেঞ্জ করতে পারবো না, আমি এক্স কে ওয়াই এর জায়গায় লিখতে পারবো না, ওয়াই কে এক্স এর জায়গায় লিখতে পারবো না। ঠিক আছে, যে যেখানে আছে সেখানেই থাকবে, কিন্তু সেই ভ্যালুটা হচ্ছে আমার মডুলাস হয়ে যাবে। ঠিক আছে, এইটাকে আমি ইকুয়েশনে অ্যাপ্লাই করতে পারি। এক্স মানে এরকম যদি থাকে, x - y = 0 যদি থাকে, তা আমি সেইটাকে মডুলাসকে হচ্ছে সরানো যায়, প্লাস মাইনাস করে সরায় ফেলা যায়। বাট এরকম যদি ডিফারেন্স থাকে তাহলে হচ্ছে আমি মডুলাসকে যেভাবে সরাচ্ছি প্লাস মাইনাস দিয়ে, ওইভাবে সরানো যায় না। তখন আমি যেটা বড় সেটাকে লিখবো, লিখে ধরো এক্স ডিফারেন্স y = যদি 0 থাকে, তখন আমার একটা শর্তের অভাব আছে। যদি আমার মানে কোনোভাবে জানতে পারি যে এক্স গ্রেটার দেন ওয়াই, তখন আমি ইকুয়েশনটাকে লিখবো x - y = 0। কোনোভাবে আমি y - x = 0 লিখতে পারবো না। ঠিক আছে, আর যদি হচ্ছে y greater than x হয়, তখন আমি সেটাকে y - x = 0 লিখতে পারবো। কোনোভাবে x - y = 0 লিখতে পারবো না, এই শর্ত আমাকে দেওয়া থাকবে যদি এরকম ডিফারেন্স থাকে। ঠিক আছে, এটা সাধারণত ফিজিক্সের ক্ষেত্রে কাজে লাগে, মানে অনেক ক্ষেত্রে এটা চেঞ্জ হয়। আর মডুলাসের ক্ষেত্রে x - y যদি এরকম থাকে ইকুয়ালস টু ধরো 2 থাকে, তো আমি হচ্ছে এটাকে করে নিতে পারি, মানে মডুলাস উঠায় ফেলা যায় আর কি। তাহলে হচ্ছে x - y একবার হচ্ছে করে ফেলা যায়, মানে ধরে নিতে হয় একবার হচ্ছে -2, একবার হচ্ছে +2 এরকম করে। ঠিক আছে, এটার একটু কাহিনী আছে, মানে যে মডুলাস থাকলে তোমরা জানো হয়তো, বা যে হচ্ছে ফাংশন হচ্ছে 1 1 1 2 হয় না, মানে ফাংশন হয় না, সেটা রিলেশন হয়। মানে পড়ছো যখন ফাংশন পড়ছো আর কি, 9 10 একটু ছিল মানে ফাংশন। তো ওইরকম একটা ব্যাপার আছে। তো ওইটা আসলে মেইনলি এখন ম্যাটার না, মানে কথা হচ্ছে যে এটাকে হচ্ছে একভাবে ওঠানো হয়, এটা একভাবে ওঠানো হয় সমীকরণের ক্ষেত্রে। সেটা জাস্ট আমি জানাই রাখলাম আজকে একটা জায়গায় পাইলাম ম্যাথের মধ্যে তোমাদের বইয়ে, যদি দরকার হয়। এটা আসলে পার্থক্য, আর এটা হচ্ছে মডুলাস, কিছুটা আলাদা, অলমোস্ট অ্যান্সার সেমই আসে, just কিছুটা আলাদা। যাই হোক, আর নেক্সট দিন তাহলে হচ্ছে আমরা কিছু ম্যাথ দেখবো না, তোমাদের কিছু ম্যাথ ছিলাম, কয়েকজন বলছিল যে হচ্ছে ইংলিশ দেখে বুঝতে পারতেছে না। আসলে স্বাভাবিক, ইংলিশ আমিই বুঝি না, তোমাদের কি বলবো। তো বলে দিব না তাই, টাইম কম এই সন্ধ্যার টাইমে। আচ্ছা তাইলে নামাজ কালাম পড়ো সবাই।